আশা করি সবাই ভালো আছো। তো আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি কিভাবে একটি বিস্তৃত বস্তুর ক্ষেত্রে আমরা কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করব। তার জন্য আমরা এক্সাম্পল হিসেবে করেছি কোনো ওয়ান ডাইমেনশনাল রডের ক্ষেত্রে এবং রিংয়ের ক্ষেত্রে কিভাবে কোনো একটি পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব। তো আজ আমরা চেষ্টা করব যে কোনো একটি টু ডাইমেনশনাল ডিস্কের ক্ষেত্রে কিভাবে আমরা সেখানে তার কোনো একটি অ্যাক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমরা বের করতে পারবো। তো চলো শুরু করা যাক। তো আমরা একটি ইউনিফর্মলি চার্জ ডিস্ক নিয়ে নিলাম যার রেডিয়াস a। এতে আমরা যদি কিউ পরিমাণ যদি চার্জ দিয়ে থাকি তো যেহেতু এটি ইউনিফর্মলি চার্জ সেহেতু এর পুরো যে আধানটা সে আধানটি কোথায় থাকবে না, এ যেহেতু ডিস্ক সেহেতু এর পুরো আধানটা পুরো এরিয়া বরাবর বিস্তৃত অবস্থায় থাকবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা চার্জ পার ইউনিট লেন্থ পাবো না, এর ক্ষেত্রে আমরা পাবো চার্জ পার ইউনিট এরিয়া। অর্থাৎ আমরা এখানে সিগমা ইকুয়ালস টু নিয়ে নেব চার্জ পার ইউনিট এরিয়া, দ্যাট ইজ ইকুয়ালস টু এর এরিয়া কত, যেহেতু রেডিয়াস আমরা এ ধরে নিয়েছি সেহেতু এর এরিয়া হবে পাই স্কয়ার, অর্থাৎ সিগমা ইকুয়ালস টু কিউ বাই পাই স্কয়ার। তো আমরা নির্ণয় করতে চাচ্ছি কি না, ওর সেন্টার থেকে অ্যাক্সিসের উপর কোনো একটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো আমরা ধরে নিচ্ছি সেন্টার থেকে আর দূরত্বে, ক্যাপিটাল আর দূরত্বে কোনো একটি বিন্দুতে, সাপোজ পি বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড কত হবে, পি বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চেয়েছি। তো আমরা অলরেডি আগের দিন আমরা ডিসকাস করে নিয়েছি কোনো একটি রিং এর ক্ষেত্রে তার অ্যাক্সিসের উপর যে কোনো একটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হয় না, সেক্ষেত্রে আমরা বের করেছিলাম E ইকুয়ালস টু কিউ আর বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার প্লাস এ স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এবং এই ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন বরাবর হয় না, রিং এর অ্যাক্সিস বরাবর বাইরের দিকে, যদি রিংটি পজিটিভ আধানে আহিত থাকে। তো আমরা যে এই ইকুয়েশনটি আমরা লিখেছি এটি একটি ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন, যেখানে আর কি ছিল না, একই রকম আমরা যেমন এখানে আর ধরেছি সেন্টার থেকে আর ডিসটেন্স দূরে, এ ছিল কি ওই রিং এর রেডিয়াস, কিন্তু আমরা এখানে আজ ক্যালকুলেশন করতে চেয়েছি কার ক্ষেত্রে না, ডিস্কের ক্ষেত্রে। তো ডিস্ক যেহেতু সেহেতু এর মাঝের অংশটি ফাঁকা নয়, এর পুরো এরিয়া বরাবর চার্জ রয়েছে, সেহেতু আমরা একটি ডিস্ক যদি আমরা ধরে থাকি, এটি যদি আমাদের একটি ডিস্ক হয় তো ডিস্ককে আমরা বলতে পারি কি অনেকগুলো ছোট 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 রিং এর সমষ্টি। তো এর যদি সেন্টার যদি এখানে হয় তো আমরা ধরে নিতে পারি এটি অনেকগুলি ছোট 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 এবং খুব মিনিমাম থিকনেসের কতগুলি রিং যুক্ত হয়ে কি করেছে না, ডিস্কটি গঠন করেছে। এইভাবে ডিস্কটি গঠন করেছে। তো আমরা কি করতে পারি না, এই ডিস্কের সেন্টার থেকে আমরা x ডিসটেন্স দূরে আমরা একটা রিং কল্পনা করতে পারি। তো সেন্টার থেকে আমরা x ডিসটেন্স দূরে একটা রিং যদি নিয়ে নিই তাহলে ওই রিং এর রেডিয়াস কত হবে না, x। আমরা যে রিংটি কল্পনা করছি সেটি কোঅ্যাক্সিয়াল, অর্থাৎ রিং এর সেন্টার এবং ডিস্কের সেন্টার সেম। আমরা ধরে নিচ্ছি রিংটির রেডিয়াস x এবং থিকনেস dx।
তো এর থিকনেস dx থিকনেস রয়েছে। তো এই রিংটির এরিয়া তাহলে কত হবে না, এটি রিং অবস্থায় রয়েছে, তো আমরা যদি এটিকে কেটে যদি আমরা সোজা করে দিই তাহলে কেমন হবে, সেটি একটি 2 ডাইমেনশনাল বস্তুর মতো হবে, যার থিকনেস কত হবে dx, এবং যার লেন্থ কি হবে না, যার লেন্থ হবে কি না, আমরা যে রিংটি কল্পনা করেছিলাম তার পরিধির সঙ্গে সমান হবে, অর্থাৎ 2 পাই x। তো এর এরিয়া কত হয় না, যেহেতু এটি একটি 2 ডাইমেনশনাল আমাদের আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে, সেহেতু আমরা ধরে নিতে পারি আমাদের এর এরিয়া কত হবে, দ্যাট ইজ এরিয়া ইজ ইকুয়াল টু কত হয়, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দ্যাট ইজ 2 পাই x ইনটু dx। তো এর এরিয়া কত হলো 2 পাই x ইনটু dx। তো আমরা জানি কি, আমরা যে আধানটি দিয়েছিলাম সে আধানটি কি বরাবর বিস্তৃত আছে না, ক্ষেত্রফল বা এরিয়া বরাবর বিস্তৃত আছে। তো আমরা যে ক্ষুদ্র অংশ আমরা কেটে নিয়েছি a = 2 পাই x dx ক্ষেত্রফলের, তো যেহেতু খুব ক্ষুদ্র সেটিকে আমরা a না লিখে সাপোজ আমরা dA ধরলাম। তো ওই যে ক্ষুদ্র রিংটি ধরেছি সেই ক্ষুদ্র রিং এর মধ্যে কতটা পরিমাণ আধান থাকবে, দ্যাট ইজ dq = কত হবে না, ক্ষুদ্র ক্ষেত্রফল ইনটু তার সারফেস চার্জ ডেনসিটি। তো dq = dA ইনটু সিগমা। তো dA = তাহলে কত, 2 পাই x dx ইনটু সিগমা। আমরা ব্লু কালারের নীল রঙের যে আমরা রিংটি কেটেছি সেই রিং এর মধ্যে তাহলে কতটা পরিমাণ আধান রয়েছে, 2 পাই x ইনটু dx ইনটু সিগমা। তো আমরা জানি কি, ওর ওই যে রিংটি আমরা কল্পনা করেছি যার রেডিয়াস x, ওই x রেডিয়াসের রিং এর জন্য ঠিক r ডিসটেন্স দূরে, যেহেতু ডিস্কের সেন্টার থেকে r ডিসটেন্স দূরে p বিন্দু রয়েছে, সেহেতু রিং এর সেন্টার থেকেও r ডিসটেন্স দূরে p বিন্দু থাকবে। তো p বিন্দু দূরে ক্ষেত্র প্রাবল্য কত হয় না, আমরা অলরেডি জেনে গেছি, দ্যাট ইজ আমরা যেহেতু খুব ক্ষুদ্র আধানের জন্য আমরা বের করেছি, আমরা করব d, দ্যাট ইজ d = কত না, যদি q আধান থাকতো তাহলে তো q ইনটু r, কিন্তু এখানে ওর মধ্যে কতটা পরিমাণ আধান রয়েছে, dq পরিমাণ আধান রয়েছে, তো dq ইনটু r y ডিভাইডেড বাই কত, 4 পাই এপসাইলন r স্কয়ার, r ডিসটেন্স রয়েছে, প্লাস এর রেডিয়াস আমরা কত ধরেছি না x, আমরা এই যে ক্যালকুলেশনটা করেছিলাম এতে রেডিয়াস কত ছিল a, তো আমরা যেহেতু যে রিংটার জন্য ক্যালকুলেশন করেছি তার যেহেতু রেডিয়াস x, তো আমরা লিখতে পারি কি x² হোল টু দি পাওয়ার 3/2। তো এটি আমরা কার জন্য পেয়েছি না, এটি আমরা যে এলিমেন্টারি রিংটা কেটে নিয়েছি ওই ডিস্কের মধ্য থেকে, তো তার জন্য আমরা পেয়েছি কত, ইলেকট্রিক ফিল্ড, এবং এর ডিরেকশন কোন দিক বরাবর হবে না, ঠিক বাইরের দিক বরাবর। কেন না, আমরা পজিটিভ চার্জে আমরা কি করেছি, আহিত করেছি। তো যেহেতু ঠিক বাইরের দিক বরাবর কাজ করছে, তো আমরা কি করলাম না, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করে দিই তাহলে কি পেয়ে যাব না, আমরা পুরো ডিস্কের জন্য বা পুরো চাকতির জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে। কিন্তু আমরা আবার সেম কন্ডিশনে আসবো যে আমরা ইন্টিগ্রেট কি করতে পারবো, ইন্টিগ্রেট যদি করতে হয় তাহলে আমরা যে কোনো এলিমেন্টারি পোরশনের জন্যই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেম হতে হবে। তো আমরা যদি রিংটা x dx না কেটে যদি আমরা x টা একটু বড় নিতাম, বা যদি আমরা আরো দূরে যদি রিংটা কাটতাম, যে ক্ষেত্রে রেডিয়াস y এবং তার থিকনেস যদি dy হতো, তাহলে সেক্ষেত্রে কি ডিরেকশনের কোনো পরিবর্তন হতো না। আমরা দেখেছি না, আমাদের যদি কোনো একটি রিং থাকে তো তার রিং এর জন্য কি হয় না, আমরা যে কোনো r দূরত্ব দূরে তার ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর না, ঠিক অক্ষ বরাবর। যদি পজিটিভলি চার্জ হয় তাহলে বাইরের দিকে, যদি রিং এর যদি রেডিয়াস যদি আরো বড় হয় তাহলে কি ডিরেকশনের কোনো পরিবর্তন হবে না, কারণ ডিরেকশনটা কখনোই তার রেডিয়াসের উপর নির্ভর করে না। আমরা যতই বড় রিং কাটি না কেন সব ক্ষেত্রেই বাইরের দিক বরাবর কাজ করবে, অর্থাৎ আমরা এখানে ইজিলি আমরা ইন্টিগ্রেট করতে পারি। কারণ কি না, আমরা যে কোনো এলিমেন্টারি পোরশন যদি আমরা নিয়ে থাকি না কেন তার জন্য ডিরেকশনের কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমরা কি করলাম, তাহলে আমরা ইন্টিগ্রেট করব কার উপর, ডি এর উপর। তো আমরা ই বের করতে যাচ্ছি কার জন্য
না পুরো ডিস্কের জন্য। তাহলে ডিস্কের জন্য কোন দিকে কাজ করবে, যেহেতু পজিটিভলি চার্জ সেহেতু কোন দিকে কাজ করবে, ঠিক আমাদের আর বরাবর বাইরের দিকে কাজ করবে। তো এক্ষেত্রে তাহলে ই সমান কত আসবে, আমরা যদি শুধু ইন্টিগ্রেশন করে দিই তাহলে হয়ে যাবে, কারণ কি আমরা এখানে যাই রিং কাটি না কেন সবারই ডিরেকশন পি বরাবর বাইরের দিকে কাজ করবে। তো বসিয়ে দিলাম dq r বাই 4 পাই এপসাইলন r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3 তো আমরা এখানে কি করব, dq এর মান বসিয়ে দেব। তো dq এর মান যদি বসিয়ে দিই তাহলে কি আসবে, 2 পাই x dx ইনটু সিগমা বাই r বাই 4 পাই এপসাইলন r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3 তো আমরা ইন্টিগ্রেশন কার উপরে করছি, না আমরা ইন্টিগ্রেশন করছি dx এর উপর, অর্থাৎ x এর উপর আমরা ইন্টিগ্রেট করছি। তো x এর উপর যদি ইন্টিগ্রেট করি, আমরা এলিমেন্টারি রিং কেটেছিলাম, পুরো ডিস্কের রেডিয়াস কত ছিল a, আর আমরা একটা রিং কেটেছিলাম কত x রেডিয়াসের, যার থিকনেস কত ছিল dx। তো x এর মিনিমাম ভ্যালু কত হতে পারে 0, এবং x টা আস্তে আস্তে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম কত হতে পারে, a এর সঙ্গে সমান হতে পারে, এর বাইরে কখনো যেতে পারবে না। কারণ কি না আমরা x টা সেখানেই কাটতে পারবো, dx টা আমরা সেখানে নিতে পারবো যেখানে আধান রয়েছে। আধান কত দূর থেকে কত দূর পর্যন্ত রয়েছে, যেহেতু চাপটি সেহেতু পুরো মাঝ বরাবর পুরোটাই আধান রয়েছে। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন x এর ভ্যালু কত থেকে কত করতে পারি, না 0 টু a। তো এটার আমরা কি করব, না ইন্টিগ্রেট করব। তো যে কনস্ট্যান্ট টার্মগুলো রয়েছে সেই কনস্ট্যান্ট টার্মগুলোকে আমরা বাইরে নিয়ে নিচ্ছি। x is equal to 0 to a sigma r by 2 epsilon x dx r square plus x square whole to the power 3 এর 2 এইটির আমরা ইন্টিগ্রেশন করব। সিগমা r by 2 epsilon রইল। তো আমরা এই যে টার্মটি রয়েছে x dx by r square plus x square whole to the power 3 এর 2, এটিকে আমরা লিখতে পারি কি d of r square plus x square by r square plus x square whole to the power 3 এর 2। কিছু কম বা বেশি লেখা হলো কিনা আমরা একটু চেক করব, কারণ d of r square plus x square যদি আমরা করি তাহলে পাবো কি না d of r square মানে কি 0 প্লাস d of x square মানে কি 2x into dx, কারণ r কনস্ট্যান্ট, তার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে 0 আসবে। তো 2x dx, তো আমাদের ছিল কি x dx, তার মানে এক্সট্রা একটা 2 এসছে, তার মানে আমরা কি করতে পারি একটা হাফ দিয়ে ভাগ করে দিতে পারি। তো আমরা কি করলাম লিমিট বসাবো। তো লিমিট কার লিমিট, না x equals to 0 to a, কারণ x টা চেঞ্জ হচ্ছে 0 to a অবধি। তো আমরা কি করলাম এখানে সিগমা r by 4 epsilon d of r square plus x square by r square plus x square whole to the power 3 x equals to 0 to a। তো আমরা এটি যেটি লিখেছি, তো এটি অনেকটা কার মতো দেখতে লাগছে, না এই ইন্টিগ্রেশনটা অনেকটা আমাদের d of y by y to the power 3 এর 2 এর ইন্টিগ্রেশনের মতো, যেখানে y টা কি r স্কয়ার প্লাস x স্কয়ার, y equals to r স্কয়ার প্লাস x স্কয়ার। তো এটি যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা বলতে পারি কি y টু দি পাওয়ার 3 এর 2 dy। তো এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত আসবে y টু দি পাওয়ার মাইনাস হাফ টু মাইনাস 2, কারণ কি আমাদের কাছে ফর্মুলা রয়েছে
integration of x to the power n dx equals to x to the power n plus 1 by n plus 1। তো এইভাবে আমরা কি করতে পারি না ক্যালকুলেশন করতে পারি। তো আমরা এখানে ভ্যালুটা যদি পুট করে দিই তাহলে কি আসবে, সিগমা r বাই 4 এপসাইলন মাইনাস 2 ইন্টিগ্রেশন হয়ে গেছে, আমরা আর এই সাইনটা দেব না। তো y টু দি পাওয়ার মাইনাস হাফ দ্যাট ইজ আমরা লিখতে পারি r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। লিমিট আমরা বসাবো x ইকুয়ালস টু 0 টু x ইকুয়ালস টু a। তো সিগমা r বাই মাইনাস 2 এপসাইলন, তো আমরা যদি ভ্যালু বসিয়ে দিই প্রথমেরটা তাহলে আসবে কি 1 বাই রুট আন্ডার r স্কয়ার প্লাস a স্কয়ার। তারপরেরটার যদি আমরা ভ্যালু পুট করি দ্যাট ইজ x ইকুয়াল টু যদি 0 পুট করি তাহলে আসবে মাইনাস অফ 1 বাই রুট আন্ডার r স্কয়ার। এই ভ্যালুটা চলে এলো। তো এটিকে আমরা যদি মাইনাস ভিতরে যদি গুণ করে যদি আমরা এটিকে লিখি তাহলে আসবে সিগমা বাই 2 এপসাইলন। আমরা r টাকেও আমরা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আসবে 1 মাইনাস, আমরা r টাকে মাল্টিপ্লাই করলাম এখানে তাহলে কি হলো না এখানে r এর রুট বের হলো তাহলে একটা কেটে গেল 1 এলো, এখানে আরেকটা r ঢুকলো তার মানে r বাই রুট আন্ডার r স্কয়ার প্লাস a স্কয়ার। তো আমরা এরকম একটি ভ্যালু পাবো দ্যাট ইজ সিগমা বাই 2 এপসাইলন 1 মাইনাস r বাই রুট আন্ডার r স্কয়ার প্লাস a স্কয়ার। অর্থাৎ আমরা ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটি কত হবে না সিগমা বাই 2 এপসাইলন 1 মাইনাস r বাই রুট আন্ডার r স্কয়ার প্লাস a স্কয়ার। তো ইলেকট্রিক ফিল্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তো যেহেতু ভেক্টর কোয়ান্টিটি সেহেতু এর ডিরেকশন কোন দিক বরাবর ঘটবে না, ডিরেকশন কোন দিক বরাবর ঘটবে না সোজা p বরাবর বাইরের দিকে কাজ করবে। যেহেতু পজিটিভলি চার্জ তো আমরা r এখান থেকে এই দিক বরাবর নিয়েছি তাহলে আমরা ধরে নিতে পারি যদি আমরা এটাকে অরিজিন চুজ করি, যদি এটাকে অরিজিন চুজ করি তাহলে এটি কোন ডিরেকশন বরাবর কাজ করবে r ক্যাপ দ্যাট ইজ e ভেক্টর। তো এই দিক বরাবর কাজ করবে কি না আমাদের e ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন এই ভ্যালুটি। তো এখান থেকে আমরা আর কি আমরা রেজাল্টে আসতে পারি, এক নম্বর না আমরা যদি সেন্টারে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই তাহলে কি হবে, যদি সেন্টারে যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই তাহলে আর এর ভ্যালু কত বসাতে হবে আমাকে 0 বসাতে হবে। কারণ কি না আমরা সেন্টার থেকে অ্যাক্সিস বরাবর ডিসটেন্স আমরা r নিয়েছিলাম। তো r ইকুয়ালস টু যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে e ইকুয়ালস টু কত আসবে সিগমা বাই 2 এপসাইলন। সিগমা বাই 2 এপসাইলন r এর ভ্যালু যদি 0 বসিয়ে দিই এটি 0 হয়ে যাচ্ছে তাহলে সিগমা বাই 2 এপসাইলন ইনটু r কে। অর্থাৎ সেন্টারে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে না রিং এর ক্ষেত্রে 0 হয়েছিল কিন্তু এর ক্ষেত্রে 0 আসবে না, কোন দিক বরাবর কাজ করবে না বাইরের দিক বরাবর কাজ করবে। 2 নম্বর রেজাল্ট আমরা কি বলতে পারি না 2 নম্বর রেজাল্ট হিসেবে আমরা বলতে পারি যদি এরকম হয় যে আমরা অনেক বেশি ডিসটেন্স দূরে যদি আমরা বের করি তাহলে r ভেরি ভেরি গ্রেটার দ্যান a হবে। তো r যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান a হয় তাহলে আমরা এটা কি ভাঙতে পারি কিভাবে না সিগমা বাই 2 এপসাইলন 1 মাইনাস r বাই, তো r স্কয়ার প্লাস a স্কয়ার থেকে যদি আমরা r একটি কমন নিয়ে যদি বাইরে বের করে নিই তাহলে কত হয়ে যাবে 1 প্লাস a স্কয়ার বাই r স্কয়ার। r ক্যাপ। তো এখান থেকে আমরা আর কি করতে পারি সিগমা বাই 2 এপসাইলন একটা আর কেটে দিতে পারি। তো আমরা এটিকে উপরে যদি তুলে দিই তাহলে আসবে কত 1 প্লাস a স্কয়ার বাই r স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। কারণ কি টু দি পাওয়ার হাফ হচ্ছিল যখন পুরো টার্মটা উপরে উঠে যাবে তাহলে কত হয়ে যাবে 1 প্লাস a স্কয়ার বাই r স্কয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ। তো আমরা এখান থেকে আর কি ক্যালকুলেশন করতে পারবো না এখান থেকে আমরা করতে পারি যে
আমরা জানি কি r ভেরি ভেরি গ্রেটার দ্যান a, যেহেতু r ভেরি ভেরি গ্রেটার দ্যান a সেহেতু আমরা যদি এটিকে ভাঙি তাহলে আমাদের ফার্স্ট টার্মটা শুধু নেব, অর্থাৎ সিগমা বাই 2 এপসাইলন 1 মাইনাস 1 ইনটু 1 মাইনাস a স্কয়ার বাই 2r স্কয়ার, প্লাস তারপরে আরো অনেকগুলি টার্ম থাকবে কিন্তু আমরা সেগুলো নেব না, সেগুলোকে আমরা নেগলেক্ট করে দেবো। কেন না, এর পরের যে টার্মগুলো আসবে সেগুলো হায়ার অর্ডার টার্ম আসবে, আর এর যেহেতু r যেহেতু খুব বড় এবং r যেহেতু নিচে রয়েছে তো সেই টার্মগুলো আমরা নেগলেক্ট করে দিতে পারি। তো আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে না সিগমা বাই 2 এপসাইলন ইনটু a স্কয়ার বাই 2r স্কয়ার। সিগমা বাই 2 এপসাইলন ইনটু a স্কয়ার বাই 2r স্কয়ার। তো সিগমা ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি q বাই পাই a স্কয়ার, তো লিখতে পারি q বাই পাই a স্কয়ার। তো 4 চলে এলো, এপসাইলন চলে এলো, পাই a স্কয়ার বসিয়ে দেব, উপরে a স্কয়ার রয়েছে, এখানে আমরা r স্কয়ার বসিয়ে দেব। a স্কয়ার যদি কেটে দিই তাহলে চলে আসবে q বাই 4 পাই এপসাইলন r স্কয়ার। তো অনেক দূরে যদি আমরা ডিস্ক থেকে যদি অনেক দূরে যদি আমরা পিটা নিয়ে নিই তাহলে কি ঘটবে না, যেহেতু r এর ভ্যালু অনেক বেশি সেহেতু আমরা ওই ডিস্কটিকে আবার বিন্দু আধান হিসাবে কল্পনা করতে পারি। আমরা জানি বিন্দু আধানের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট আবার ইলেকট্রিক ফিল্ডের যে সূত্র রয়েছে q বাই 4 পাই এপসাইলন r স্কয়ার আমরা বসাতে পারি। তো আমরা এক্ষেত্রে আমরা প্রমাণ করলাম যে বিন্দু আধানের ক্ষেত্রে যদি অনেক দূরবর্তী স্থানে যদি কোনো বস্তু যদি হয় সেটি যতই বৃহৎ বস্তু হোক না কেন যদি অনেক দূরে অবস্থিত হয় সেই ক্ষেত্রে আমরা তাকে বিন্দু আধান হিসেবে কল্পনা করতে পারি। তো আমরা যদি এর আরো একটি রেজাল্ট যদি লক্ষ্য করি, তো যদি আমাদের যে ডিস্কটি আমরা নিয়েছিলাম সেই ডিস্কটি যদি ইনফাইনাইটলি বড় হয়, তো ইনফাইনাইটলি যদি বড় হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে কি হবে আমরা বলতে পারি দ্যাট ইজ a ভেরি ভেরি গ্রেটার দ্যান r। তো a যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান r হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি E ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন। যেহেতু a ভেরি ভেরি গ্রেটার দ্যান r সেহেতু এই নিচের যে টার্মটা, এই নিচের টার্মটা অনেক বড় হবে উপরের তুলনায়, বাকি টার্মগুলোকে আমরা নেগলেক্ট করে দিতে পারি। তো E যেহেতু ভেক্টর কোয়ান্টিটি তাহলে আমরা লিখতে পারি E ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন ইনটু r ক্যাপ, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যেটি হবে সেটি হবে সিগমা বাই 2 এপসাইলনের উপর নির্ভরশীল, অর্থাৎ সারফেস চার্জ ডেনসিটির উপর নির্ভর করবে এবং কার উপর নির্ভর করবে না তড়িৎ ভেদ্যতার উপর নির্ভর করবে, কোনোভাবেই ডিসটেন্সের উপর অর্থাৎ r এর উপর নির্ভর করবে না। এবং আমরা যে ডিস্কটি নেব এই ডিস্ক থেকে কোন দিকে কাজ করবে না, আমরা যে পয়েন্টে আমরা বের করব যদি খুব বড় সাইজের হয় সব সময় কোন দিকে কাজ করবে, বাইরের দিকে কাজ করবে। কার ক্ষেত্রে না, আমরা পুরো ক্যালকুলেশন করেছি ধনাত্মক আধানের জন্য বা পজিটিভ চার্জের জন্য। তো আমরা যদি লক্ষ্য করি আরো যে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কেমন হবে, তো ফার্স্ট এটিতে যদি পজিটিভ চার্জ আমরা দিয়ে দিই, তো পজিটিভ চার্জ যদি আমরা দিয়ে দিই এটিতে তাহলে তার জন্য ফিল্ডের অভিমুখ অ্যাক্সিস বরাবর কোন দিকে কাজ করবে, তো এই রিজিয়নে অ্যাক্সিস বরাবর বাইরের দিকে কাজ করবে। তো অ্যাক্সিস বরাবর এই রিজিয়নে কোন দিকে কাজ করবে না, অ্যাক্সিস বরাবর বাইরের দিকে। তো 2 নম্বর যদি আমাদের নেগেটিভ আধানে যদি আমাদের যদি আহিত করে দিই বস্তুটিকে তাহলে কি হবে, যদি ঋণাত্মক আধানে আমরা আহিত করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি ঘটবে, এই ডিরেকশন বরাবর বাইরের দিকে কাজ করবে, সরি ঋণাত্মক আধানে যদি আহিত করি তাহলে কোন দিক বরাবর কাজ করবে না, এখানে ভেতরের দিকে কাজ করবে এবং এখানে কোন দিক বরাবর কাজ করবে, ভেতরের দিকে কাজ করবে। তো যদি আমাদের ইনফাইনাইটলি যদি বড় হয়, আমরা বললাম ইনফাইনাইটলি যদি কোনো যদি ডিস্ক যদি বড় হয় তাহলে আমরা ওটাকে ডিস্ক না বলে আমরা প্লেন শীটও বলতে পারি, কারণ তার রেডিয়াস যখন খুবই বড় হয়ে যাবে টেন্ডস টু ইনফাইনাইট হয়ে যাবে তখন আমরা
ডিস্ক বলাও যা, তাকে আমরা একটা আয়তক্ষেত্রও বলতে পারি, তাকে একটা স্কোয়ারও বলতে পারি, আমরা যেমন ইচ্ছা তেমন বলতে পারি। তো অর্থাৎ আমাদের ইনফাইনাইট যদি বড় যদি কোনো সিট যদি থাকে, তো খুব যদি বড় হয়, তাহলে তার ক্ষেত্রে কি হবে, যদি পজিটিভ আধানে যদি আহিত হয় তাহলে সেক্ষেত্রে বাইরের দিকে কাজ করবে এবং তার ভ্যালু কত হবে, সিগমা বাই 2 এপসাইলন। এই দিকেও কোন দিকে কাজ করবে, বাইরের দিকে কাজ করবে। যদি ঋণাত্মক আধানে আহিত হয় তাহলে সেক্ষেত্রে কোন দিকে কাজ করবে, না ভেতরের দিকে কাজ করবে। তো আজকে আমরা দেখলাম যে কোনো একটি ইউনিফর্মলি চার্জ ডিস্কের জন্য তার অ্যাক্সিসের উপর যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কেমন হবে এবং তার অভিমুখ কেমন হবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে।